মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। গল্প শুরুর আগে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের তার নিজের গল্প সম্বন্ধে একটি স্বীকারোক্তি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি নিজের লেখার ভক্ত নই একেবারেই। আমার কোনো লেখাই আমার প্রিয় নয়। তবে কোনো কোনো লেখার সঙ্গে কিছুটা মায়া জড়িয়ে আছে, এ কথা ঠিক। কোনো বিশেষ গল্পটি লেখার সময়টা মনে পড়ে, গল্পের পরিবেশ ও বাস্তব চরিত্রগুলির কথা চোখে ভাসে। একেবারে বানানো কোনো গল্প আমি লিখতে পারি না। নিজের জীবনের কিছু না কিছু অংশ তাতে মিশে থাকে। সুতরাং এই গল্পগুলিকে আমার টুকরো টুকরো জীবন কাহিনীও বলা যায়। এবার তাহলে শুরু করছি আমাদের মূল গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প, হঠাৎ একটি নারী। প্রশান্ত দত্ত নিজেকে প্রশ্ন করলেন, আমি কি সৎ লোক না অসৎ লোক? তিনি শুয়ে আছেন একটা ছোট চৌকিতে, নদীর ধারে ফাঁকা জায়গায় গাছের নিচে। বিশ্রী রকমের গরম, তবু গাছতলায় খানিকটা স্বস্তি পাওয়া যায়। একটার পর একটা তিনি সিগারেট টেনে যাচ্ছেন এবং আর চোখে বারবার তাকাচ্ছেন পাশের বাড়িটার দিকে। বাড়ি মানে কুঁড়ে ঘর, তারও খুব জীর্ণ দশা। এ বাড়িটাতে থাকে স্বামী স্ত্রী আর একটা ছেলে। স্বামীটি অপদার্থ, ও দেখলেই বোঝা যায়, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া চেহারা। ছেলেটার তেলতেলে মুখ, গোলগাল চেহারা, গ্রাম্য বালক যেরকম হয়। বউটি বয়সে বছর ৩০-৩২ হবে বোধ হয়, সারাক্ষণ কাজ করে। সে একাই যে সংসার সামলায় তাতে কোনো সন্দেহ নেই, ভারী ভালো মেয়ে। স্বামী পুত্রের সেবা করাই তার একমাত্র কাজ। কিন্তু বউটির স্বাস্থ্য একটু খারাপ হলে পারত না? এত সুন্দর শরীরে গড়ন থাকার কি দরকার ছিল? যেরকম দারিদ্র এদের, তাহলে তো প্রায় ঘাস পাতা খেয়েই দিন কাটায় মনে হয়। তবু এমন স্বাস্থ্য পায় কি করে? প্রশান্ত দত্ত ওই বউটির শরীরের রেখা বিভঙ্গ থেকে চোখ ফেরাতে পারছেন না। স্ত্রীলোকটিকে ঠিক রূপসী বলা যায় না, গায়ের রংটা পোড়া পোড়া, চোখ নাক কিছুই নিখুঁত নয়। কিন্তু নিছক স্বাস্থ্যের যে একটা সৌন্দর্য আছে, সেটা এর আছে পুরোপুরি। যে কারণে আকাশের একটা চিল সুন্দর, বুনো ঘোড়া সুন্দর, দেবদারু গাছ সুন্দর, সেই কারণেই এই স্ত্রীলোকটিকে সুন্দরী বলা যায়। শরীরে কোথাও কিছু অতিরিক্ত নেই, বুক, কোমর, উরু সবকিছুই মানানসই। স্ত্রীলোকটির কপালটাও বেশি চওড়া। প্রশান্ত দত্ত হাসলেন। যার কপালে এত দুঃখ কষ্ট, তার কপাল এত বড় হয় কেন? মেয়েটি পরে আছে একটা অতি ছেঁড়া ময়লা শাড়ি। এটাও কি একটা হাসির বিষয় নয়? প্রশান্ত দত্ত দেখছেন শহরে কত বেঢপ চেহারার মেয়ে কত দামি দামি শাড়ি পরে সাজগোজ করে। যার পেটটা গণেশের মতন, সেও পেট খোলা ব্লাউজ পরতে চায়। আর মারোয়ারি মহিলাদের সাজগোজ দেখলে তো বমি আসে প্রায়। অথচ কয়লা খনি এলাকায় এমন অনেক মজুরনি দেখা যায় যাদের শরীর দেখলে মনে হয় মানবী মূর্তির আদর্শ। সাজগোজ করলে তাদেরই মানাবে, কিন্তু তাদের পরনের কাপড় জোটে না। এটা হাসির ব্যাপার ছাড়া আর কি? এই যে বাড়ির বউটি, একটি সৎ নারী, মুখ দেখলেই বোঝা যায় সৎ কিনা। প্রশান্ত দত্ত বিড়বিড় করে বললেন, সি ইজ আ গুড ওম্যান, নো ডাউট। পৃথিবীতে যা কিছু সৎ, তার প্রতি এখনো মানুষের একটা গোপন শ্রদ্ধা আছে। এই স্ত্রীলোকটির প্রতি প্রশান্ত দত্তরও শ্রদ্ধা হচ্ছে। বিশেষত এ এত দুঃখ দারিদ্র্যের মধ্যেও থাকতে পেরেছে। দারিদ্র তো শুধু অভাব আনে না, দারিদ্র মানুষকে বড় নীচ করে দেয়। স্ত্রীলোকটির চরিত্রটিকে মনে মনে শ্রদ্ধা করলেও প্রশান্ত দত্ত এর শরীরের দিকে বারবার না তাকিয়ে পারছেন না, এবং সেই দৃষ্টির মধ্যে লোভ আছে। সেই জন্যই প্রশান্ত দত্ত নিজেকে প্রশ্ন করলেন, আমি নিজে কি, সৎ না অসৎ? আমি এই গেরস্থ ঘরের বউটির দিকে এরকমভাবে তাকাচ্ছি কেন? কেন না তাকিয়ে পারছি না?
আমার মধ্যে কাম প্রবৃত্তি বেশি, এটা কি দোষের ব্যাপার? প্রশান্ত দত্ত নিজেকে সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচু বলে মনে করেন। সেরকম মনে করার আপাতত কারণে কিছু আছে। প্রশান্ত দত্ত উদার এবং দয়ালু মানুষ হিসেবে পরিচিত, প্রতিভাবান পুরুষ। পড়াশোনাতে নামকরা ছাত্র ছিলেন, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। বিএসসি ও এমএসসিতে তাঁর সাবজেক্টে ফার্স্ট হয়েছিলেন। তারপর মোটামুটি একটা ভালো ধরনের সরকারি চাকরি। কিছুদিন চাকরি করার পর তিনি বীতশ্রদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, পড়াশোনা তুমি যতই ভালো হও, তোমার চাকরির উন্নতির একটা সীমা আছে। খুব বেশি উঁচুতে তুমি যেতে পারবে না। সেসব জায়গায় কানেকশন ব্যাপারটাই প্রধান। নিজের থেকে অযোগ্য লোকের অধীনে চাকরি করার পাত্র প্রশান্ত দত্ত নন। ফট করে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করে দিলেন। প্রশান্ত দত্ত অত্যন্ত বুদ্ধিমান লোক। ব্যবসা শুরু করার আগে তিনি ৩-৪ মাস ধরে মার্কেট স্টাডি করেছেন, খাতাপত্রে অঙ্ক মিলিয়েছেন। কম মূলধনে এমন ব্যবসা তাকে শুরু করতে হবে যাতে লাভ অবধারিত। শেষ পর্যন্ত তিনি এমন ব্যবসা শুরু করলেন যার সঙ্গে তার বিদ্যে, বুদ্ধি, পড়াশোনার কোনো সম্পর্কই নেই। গ্রামাঞ্চল থেকে গরু ও শুয়োরের চামড়া সংগ্রহ করে চালান দেওয়া। প্রথমে সবাই তাকে ছিছি করেছিল। এখন প্রশান্ত দত্ত বেলেঘাটায় মস্ত বড় একটা ট্যানিং কারখানার মালিক। প্রশান্ত দত্ত কারখানাটি সুপরিচালিত। তিনি নিজে সব সময় খাটেন। কর্মচারীরা অন্যান্য কারখানার চেয়ে বেশি মাইনে পায়, সুযোগ সুবিধে অনেক বেশি, কারুর কোনো অভাব অভিযোগ নেই। এই দরিদ্র দেশের বেশ কয়েকটি পরিবার প্রশান্ত দত্তর জন্য ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছেন। প্রশান্ত দত্ত মাঝে মাঝে ভাবেন, আমি যে এত সব করেছি, এর বিনিময়ে আমি কি পাচ্ছি? একটি অবাধ্য সাপ্লায়ারকে সিধে করার জন্য প্রশান্ত দত্ত নিজে বেরিয়েছিলেন ইন্সপেকশনে। বর্ষার সময় এদিককার রাস্তাঘাটে মোটর চলে না, গরুর গাড়ি কিংবা নৌকো ছাড়া উপায় নেই। প্রশান্ত দত্ত বড় সাইজের নৌকো নিয়ে যাচ্ছিলেন। সেই নৌকোর তলার কাঠ একটা সরে গেছে। যতক্ষণ না সারানো হয় তিনি বিশ্রাম নিচ্ছেন গাছতলায়। প্রশান্ত দত্তর সহকারী এই বাড়ির থেকে প্রথমে বাবুর বসার জন্য একটা চেয়ার টেয়ার চেয়েছিল, তা ওরা দিতে পারেনি। কারণ ওদের বাড়িতে চেয়ার নেই, অনেক কিছুই নেই ওদের। গোটা বাড়িটা জুড়িয়ে একটা নেই নেই ভাব। শেষ পর্যন্ত অবশ্য একটা ছোটোখাটো খাট বের করে দিয়েছে, যেটা নিশ্চয়ই শোয়ার খাট হবে, একটা পায়া ভাঙা। তারপর প্রশান্ত দত্ত জিজ্ঞেস করেছিলেন, এক কাপ চা বানিয়ে দিতে পারবে? ওদের বাড়িতে চায়ের সরঞ্জাম নেই, ওরা চা খায় না। ওদের বাড়িটা দোকান নয়, সেটা জানেন প্রশান্ত দত্ত। কিন্তু কোনো গেরস্থ বাড়িতে হঠাৎ অতিথি এসে কিছু চাওয়া রেওয়াজ তো একেবারে উঠে যায়নি। চা খাওয়াতে না পেরে ওরা খুব লজ্জা বোধ করে, তার বদলে লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে। প্রশান্ত দত্ত সে শরবত ছুঁয়েও দেখলেন না, কিন্তু এই পরিবারটি সম্পর্কে তিনি খুব উৎসাহী হয়ে উঠলেন। স্বামী, স্ত্রী আর একটা 10-12 বছরের ছেলে। স্বামীটি অকাল বৃদ্ধ, নির্বোধ, অপদার্থ। ওর নাম দীনু ভট্টাচার্য, বউটির নাম বাসনা। নামটিতে বেশ মানিয়েছে বউটিকে। প্রশান্ত দত্ত কিছুক্ষণ কথাবার্তা বললেন ওদের সঙ্গে। একটা জিনিস তিনি কিছুতেই বুঝতে পারলেন না, ওদের সংসার চলে কি করে। কোনো জমি জমা নেই, লোকটি কোনো রোজগার নেই, তবু খেয়ে পড়ে আছে তো দেখাই যাচ্ছে। কতদিন থাকতে পারবে? প্রশান্ত দত্ত একবার ভাবলেন, এদের একটু উপকার করবেন। স্বামীটিকে তিনি অনায়াসে একটা চাকরি দিতে পারেন। লোকটির যোগ্যতা যাই হোক, তবু মাসে ওর 250-300 টাকা রোজগারের ব্যবস্থা করে দেওয়া প্রশান্ত দত্তর মতো মানুষের পক্ষে কিছুই শক্ত নয়। কিন্তু দীনু ভট্টাচার্য এই জায়গা ছেড়ে কলকাতায় চাকরি করতে যাবে না। লোকটা কলকাতা শহরটাকে বড় ভয় পায়। তখন প্রশান্ত দত্ত প্রস্তাব দিলেন, তার চামড়া সংগ্রহের ব্যাপারে ও স্থানীয় এজেন্ট হোক। কিন্তু গরু ও শুয়োরের চামড়ার কথা শুনে লোকটি এবার আঁতকে উঠল। প্রশান্ত দত্তের দিকে এমনভাবে তাকালো যেন একটি যমদূত। পেটের ভাত জোটে না, অথচ জাত যাবার ভয় ঠিক আছে। প্রশান্ত দত্ত তখন বেশ রেগে গিয়েছিলেন।
লোকটা যখন এতই অপদার্থ, তখন ওর অমন একটা সুন্দর স্ত্রী পাবার কোনো অধিকারই নেই। এই স্ত্রীলোকটি নিজের সংসারের বাইরে কিছুই দেখেনি, সেই জন্য নিজের আশাকাঙ্ক্ষার কথাও জানে না, কিন্তু ওকে একটি স্ত্রী রত্নই বলা যায়। আস্তে আস্তে প্রধান দত্ত রাগ পড়ে এলো। তিনি ভাবলেন, ওদের ব্যাপার নিয়ে তিনি আর মাথা ঘামাবেন না। এরকম লক্ষ লক্ষ অসহায় পরিবার তো আছে দেশে, তিনি তাদের কি করবেন? কিন্তু নৌকার মেরামতের কাজ আর শেষ হচ্ছে না। একা একা শুয়ে থেকে আর কতক্ষণ ভালো লাগে। নৌকার মধ্যেই তার জন্য রান্না চেপেছে, আরো বেশ কিছুক্ষণ কাটাতে হবে। প্রশান্ত দত্ত ছেলেটিকে ডেকে কিছুক্ষণ কথা বললেন। চেহারায় গ্রাম্যতা থাকলেও বেশ চালাক চতুর ছেলে, ভালো করে লেখাপড়া শিখলে মানুষ হতে পারত। কিন্তু ওর ওই অপদার্থ বাবা, সে কি আর বেশি দূর লেখাপড়া শেখাবে ছেলেটাকে? তখন তিনি ভাবলেন, তার কাছে ক্যাশ টাকা আছে শচারেক মতো, এর মধ্যে 100 টাকা তিনি ইচ্ছে করলেই এদের দান করতে পারেন। এদের যা অবস্থা, 300 টাকা তো প্রায় 7 রাজার ধনের সমান। দিয়ে দেখবেন নাকি কিরকম প্রতিক্রিয়াটা হয়। কিন্তু শুধু প্রতিক্রিয়া দেখার বদলে কি 300 টাকা দেওয়া যায়? অনেক পরিশ্রম ও মেধা খরচ করে টাকা রোজগার করতে হয়। এর বিনিময়ে তিনি যদি কিছু চান, কি? প্রশান্ত দত্ত নিজের মনের কাছে শেয়ার করলেন যে স্ত্রীলোকটির প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। স্ত্রীলোকটিকে ভোগ করতে পারলে মন্দ হতো না, কিন্তু পরক্ষণেই মন থেকে চিন্তাটা তাড়িয়ে দিলেন, না না, এটা ঠিক নয়। গরিব হোক যাই হোক, এদের একটা মোটামুটি নিরুপদ্রব সংসার, সেটা তছনছ করে দেওয়া তাঁর উচিত নয়। এতে মানুষের আদিম মূল্যবোধে আঘাত করা হয়। তিনি তো পাষণ্ড নন। অথচ তার চোখ ঘুরে ঘুরে চলে যাচ্ছে ওই বাসনা নামে স্ত্রীলোকটির দিকে। তিনি উপভোগ করছেন ওর স্বাস্থ্যের সৌন্দর্য। একবার ওর সারা শরীরে হাত বুলোতে পারলেও বেশ আরাম হতো। কিন্তু তিনি যদি ইচ্ছেটা প্রকাশ করে ফেলেন, সবাই কিরম ছিচি করবে। গোপনে লুকিয়ে চুরিয়ে করলে অবশ্য কিছু যায় আসে না। প্রশান্ত দত্ত স্ত্রী অনেক দিন ধরে হাঁপানির অসুখে ভুগছেন। 2টি ছেলে মেয়ের জন্ম দেওয়ার পর তার শরীর একেবারেই ভেঙে গেছে। প্রশান্ত দত্ত স্ত্রীর অযত্ন করেন না, চিকিৎসার ত্রুটি নেই, এবং স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসাও আছে। কিন্তু তিনি ভোগী পুরুষ। সারাদিন তিনি কাজে ডুবে থাকলেও মাঝে মাঝে তার মধ্যে ভোগবাসনা মাথাচাড়া দিয়ে ওঠে। লোকে কে লালসা বলবে? তিনি সামাজিক ও সজ্জন। শুধু নিজের পরিবার নয়, তার কারখানার উপর নির্ভরশীল অনেকগুলি পরিবারের প্রতি তিনি সুবিচার করেন। অথচ এর বিনিময়ে তিনি কিছু চাইতে গেলেই অপযশ হবে। তিনি তো হোটেলে কোনো মেয়ে মানুষ রাখেন, তখন লোকে তাকে বলবে লম্পট। উফ, পারা যায় না। আর এই যে এখানে এই স্ত্রীলোকটির এমন চমৎকার শরীরটা নষ্ট হচ্ছে, সেটা অন্যায় না। প্রধান দত্ত ছেলেটিকে আবার কাছে ডাকলেন। ব্যাগ থেকে 300 টাকা বার করে বিনা ভূমিকায় ছেলেটিকে বললেন, যাও তোমার মাকে দিয়ে এসো। ছেলেটা কেমন যেন ভ্যাবাচা খেয়ে গেল। তখন তিনি হুকুমের সুরে বললেন, যাও। দাঁড়িয়ে রইলেন কারণ, তোমার মাকে দিয়ে এসো। ছেলেটি দৌড়ে বাড়ির মধ্যে চলে যেতেই প্রশান্ত দত্ত উঠে বসে উৎফুল্লভাবে পা দোলাতে লাগলেন। হ্যাঁ, বেশ একটা নতুন ধরনের খেলা পাওয়া গেছে। দিনু ভট্টাচার্য একটু আগে বাড়ির থেকে বেরিয়ে গেছে, দেখাই যাক না টাকাটা পেয়ে তার বউ কি করে। বাসনা ছেলের হাত ধরে বাইরে বেরিয়ে এলো। তার চোখ মুখ লাল হয়ে গেছে, খানিকটা বিস্ময় ও উত্তেজনায়। বাসনা লাজুক নয়, সে বেশ স্পষ্ট গলায় জিজ্ঞেস করল, আপনি এতগুলো টাকা পাঠালেন কেন? প্রশান্ত দত্ত অত্যন্ত বিনীত হয়ে বললেন, দেখুন, আপনাদের আমার খুব ভালো লেগেছে, তাই সামান্য কিছু দিলাম, যাতে ছেলেটির পড়াশোনা হয়। তো বলে, এতগুলো টাকা? না না, এ তো বেশি নয়, সামান্যই। না না, এ কখনো হয়? বাসনা টাকাটা রাখলো খাটের উপর। প্রশান্ত দত্ত মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। তিনি এরকমটা অবশ্য আশা করেছিলেন। টাকাটা ওর স্বামীর হাতে দিলে সে নিশ্চয়ই ফেরত দিত না, খুব হাত কচলাতো। কিন্তু তাতে প্রশান্ত দত্তর কি লাভ হতো? তিনি বউটির সঙ্গে একবার কথাও বলতে পারতেন না। বাসনা চলে যাচ্ছিল।
প্রশান্ত দত্ত ডাকলেন, শুনুন। সে ঘুরে দাঁড়াতেই প্রশান্ত দত্ত নম্র গলায় বললেন, দেখুন, আপনাদের কোনো সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, আপনি তোকে চাকরি কথা বলেছিলেন। আচ্ছা, আমি কাঁচা চামড়া কারবার করি বলে আপনাদের কি এই টাকা নিতে ঘেন্না হচ্ছে? টাকা কখনো অপবিত্র হয় না। না না, সে কথা তো বলিনি। এমনি এমনি কি এতগুলো টাকা কারো কাছ থেকে নেওয়া যায় বলুন? আচ্ছা, তাহলে এর বদলে আমাকে কিছু দিন। আচ্ছা, দেবার মতো কি আছে আমাদের বলুন? প্রশান্ত দত্ত মনে মনে বললেন, তোমার শরীর, কিন্তু মুখে উচ্চারণ করলেন না। এত স্পষ্ট কথা মানুষ সহ্য করতে পারে না। টাকার বিনিময়ে শরীরের কথা বলার মধ্যে একটা সাংঘাতিক রূঢ়তা আছে। তাহলে ভালোবাসা? ভালোবাসা সম্পর্কে প্রশান্ত দত্তর এককালে দুর্বলতা ছিল। এখন কাজে ব্যস্ত থেকে সময় পান না। তিনি যদি একে বলেন, আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি তা গ্রহণ করবে? কিন্তু এরা এত গরিব, শুধু ভালোবাসা নিয়ে মেয়েটি কি করবে? বাসনা ধীর পায়ে চলে গেল বাড়ির মধ্যে। প্রশান্ত দত্ত সেই দিকে চেয়ে রইলেন এক দৃষ্টে। তার চোখে এখন লোভের চিহ্ন মাত্র নেই, বরং বেশ খুশি খুশি ভাব। ঠিক যা যা হবার তাই হচ্ছে। মেয়েটি যদি টাকাগুলি নিয়ে নিত, তাহলে প্রশান্ত দত্ত ওকে অত পছন্দ করতে পারতেন না। খাটের তক্তাগুলো ফাঁক ফাঁক। এই তক্তার ফাঁকে টাকাগুলো গুঁজে রাখলে কয়েকদিনের মধ্যে ওদের চোখে পড়বেই। তখন তা ফেরত দেবার কোনো উপায় থাকবে না। প্রশান্ত দত্ত একবার ফাঁকের মধ্যে টাকাগুলো ঢুকিয়ে পরীক্ষা করলেন, কিন্তু রাখলেন না। এতটা মহৎ তার পক্ষে সাজা অসম্ভব। তিনি তো সাধারণ মানুষ, দেবদূত তো আর নন। তার কামনা বাসনা আছে, সবকিছুর একটা প্রতিদান পাওয়ার ইচ্ছে আছে। ওর স্বামী ফিরলে নিশ্চয়ই বলবে টাকার কথা। সে তখন কি করবে? আফসোস করবে? বউকে বকুনি দেবে? মারধর করবে না তো? এসব অযোগ্য লোকরাও বউকে পেটাতে খুব ওস্তাদ। অযোগ্য পুরুষেরাই বইয়ের উপর বেশি হম্বিতম্বি করে। প্রশান্ত দত্ত ভাবলেন, তিনি কি মেয়েটির উপর তার স্বামীর অত্যাচারের কারণ হলেন? সেটা খুব বিশ্রী ব্যাপার হবে। প্রশান্ত দত্তের সবসময় একজন ঘনিষ্ঠ অনুচর থাকে। এর নাম রত্নেশ হালদার। এ প্রশান্ত দত্ত ছেলেবেলার বন্ধু। লেখাপড়া বেশ দূর শেখেনি। এখন প্রশান্ত দত্তের কর্মচারী। তুই তুই বলে কথা বললেও কাজে সে শরীররক্ষী। সে গোয়ার ও শক্তিশালী। তার কোনো দুঃখবোধ বলে কিছু নেই। রত্নেশ নৌকোর মাঝিদের উপর চোটপাট করছিল। তাকে ডেকে প্রশান্ত দত্ত বললেন, কিরে, রান্না হলো? আমার যে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এই যে, তা হাত মুখ ধুয়ে নিবি না? দেখ, আর উঠতে ইচ্ছে করছে না, এখানেই নিয়ে আয়। আচ্ছা, খাবার ওখানেই পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাছের তলায় যদি পাখিটাকে ইয়ে করে দেয়? আরে কিচ্ছু হবে না, বেশ একটা নতুনত্ব হবে। মুরগির ঝোল আর ভাত। মুসলমান মাঝিরা ভালোই রাঁধে, ঝাল একটু বেশি। প্রশান্ত দত্ত ঠোঁট সরু করে হুশাস করতে লাগলেন। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসছে, তখন ছেলেটি বাড়ির ভেতর থেকে একটা বাটি হাতে নিয়ে বেরিয়ে এলো। বাটিটা প্রশান্ত দত্তর সামনে ধরে খুব সংকুচিতভাবে বলল, এটা মা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। বাটি ভর্তি সাদা রঙের ডাল, মুগ মুসরি ছোলা নয়। প্রশান্ত দত্ত এ ডালের নাম জানেন না। একবার তিনি ভাবলেন ফিরিয়ে দেবেন, ডাল ফাল খাওয়ার কোনো উৎসাহ নেই তার। কিন্তু কেউ খাবার পাঠালে ফেরত দেওয়াটা বোধহয় খুবই অভদ্রতা। অযাচিতভাবে টাকা পাঠালে ফেরত পাঠাতে হয়, কিন্তু খাবার পাঠালে ফেরত দিতে নেই। তাই অনিচ্ছার সঙ্গে বাটিটা নিয়ে তিনি চুমুক দিলেন, কিন্তু বেশ ভালো লাগলো। ডালের মধ্যে উচ্ছে আর লাউয়ের টুকরো দেওয়া হয়েছে। হঠাৎ প্রশান্ত দত্ত মনে পড়ে গেল তার মায়ের কথা। তার মা এরকম ডাল রাঁধতেন। মায়ের মৃত্যুর পর কখনো এরকম রান্না তিনি খাননি। এই ডাল খেলে তার মনে হয় যেন শরীরের ভিতরে ঠান্ডা হয়ে যায়। পাটির সবটুকু চেটে পুটে খেয়ে নিলেন। এক অদ্ভুত ধরনের ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়লেন তিনি। কৃতজ্ঞতায় তাঁর চোখে জল এসে গেল। নৌকোয় কাঠ ফাঁক না হয়ে গেলে তিনি এখানে নামতেন না।
গাছতলায় ঝিরঝিরে হাওয়া, গরম নেই আজ। নদীর জলে রোদ চকচক করছে। একজন দয়াশীল নারী নিজের হাতে রান্না পাঠিয়ে দিয়েছে তাকে। এ সবই যেন সৌভাগ্যের মতন। হাত ধুয়ে এসে সিগারেট ধরিয়ে তিনি ছেলেটিকে বললেন, তোমার মাকে আর একবার ডাকো তো। বাসনা ইতিমধ্যে স্নান করেছে, তার চুলগুলো ভিজে। সে এসে দাঁড়ালো খুব লজ্জিত হবে। প্রশান্ত দত্ত স্থির চোখে তার দিকে তাকিয়ে বললেন, খুব তৃপ্তি পেলাম। বাসনা মৃদু গলায় বলল, আপনার ভালো লেগেছে তো? আমাদের সাধারণ রান্না, ভাবলাম আপনি খাবেন কিনা। দেখুন, বহুদিন এরকম রান্না খায়নি। আপনার অনেক গুণ আছে। আপনার খাবার খেলাম, আপনাদের খাটটা দখল করে বসে আছি, কিন্তু জানেন এর প্রতিদানে কিছু দেওয়া যায় না। দিতে পারলে ভালো লাগতো। প্রশান্ত দত্ত মনে মনে ভাবলেন, এইসব কথা রমণীটার গা ছুঁয়ে কোমর জড়িয়ে ধরে বলতে পারলে কত বেশি ভালো লাগতো। কৃতজ্ঞতা সত্ত্বেও মেয়েটির সুগঠিত শরীরের আকর্ষণ তিনি এড়াতে পারলেন না। বাসনা বাটিটা তুলে নিয়ে খুব লজ্জিত হয়ে বলল, এ তো সামান্য। প্রশান্ত দত্ত প্রায় যেন নিজের অজ্ঞতাধারী বলে ফেললেন, আপনি আমার সঙ্গে যাবেন? বাসনা ঠিক বুঝতে না পেরে চমকে মুখ তুলে বলল, কি? প্রশান্ত দত্ত আবার দৃঢ়ভাবে বললেন, আপনি আমার সঙ্গে যাবেন? এখানে আপনাকে মানায় না। আমি আপনার খাওয়া থাকার সুব্যবস্থা করে দেব। বাসনার মুখখানা কেমন যেন অদ্ভুত বিবর্ণ হয়ে গেল। সে আর একটা কথাও বলতে পারল না। কয়েক মুহূর্ত বিহ্বলভাবে চেয়ে রইল প্রশান্ত দত্তর দিকে। তারপর প্রায় দৌড়েই চলে গেল বাড়ির মধ্যে। দূরে দেখা গেল দিনু ভট্টাচার্যকে আসতে। প্রশান্ত দত্তর নিজের গালি ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছিল। কেন তিনি কথা বললেন? একটা সুন্দর ব্যবহার, একটা লাজুক দিনের স্মৃতি, এইটুকু নিয়ে চলে গেলেই কি হতো না? ওই দিনু ভট্টাচার্য জীবনে তো কিছুই পায়নি, তবে একজন সুশীলা স্বাস্থ্যবতী রমণীকে পেয়েছে। সেটুকু কেড়ে নেবার কেন তার ইচ্ছে হচ্ছে? পৃথিবীতে কি আর নেই কিছু? কিন্তু কথা তিনি কোনো মতেই মন থেকে তাড়াতে পারছেন না যে এই জায়গায় ওই মেয়েটিকে মানায় না। দিনু ভট্টাচার্যের বদলে তাঁরই প্রাপ্য ছিল এরকম একটি নারী। তিনি সত্যিই ওর যত্ন করতেন। অন্তত একবার একটু সাহচর্য পেলে কি ক্ষতি ছিল? এরপর তিনি ভাবলেন, টাকার কথাটা বাসনা তার স্বামীকে নাও জানাতে পারে, কিন্তু একজন অচেনা লোকের কুপ্রস্তাবের কথাও কি স্বামীকে জানাবে না? তারপর কি প্রতিক্রিয়া হবে তার? সেটা দেখার জন্য তিনি উদগ্রীব হয়ে রইলেন। খানিকটা বাদে দিনু ভট্টাচার্য বেরিয়ে এসে বিগলিত মুখে প্রশান্ত দত্তর কাছে বসে নানান গল্প করতে লাগলেন। প্রশান্ত দত্ত তীক্ষ্ণ চোখে দেখতে লাগলেন লোকটা অভিনেতা কিনা। সব জেনে শুনেও কি লুকোচ্ছে? না, তা হতে পারে না। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আমার কাজটা নেবেন না? আগে বাবুনের ছেলে হয়ে গরু সরে চামড়া খেটে বেড়াবো? দুটো টাকার জন্য কি বাপ পিতামার ধর্ম ছাড়তে পারি বলুন? আপনার তো অনেক দিকে জানাশোনা আছে, যদি আমার ছেলেদের জন্য কিছু। 300 টাকার নোটের বান্ডিল থেকে মাত্র 10 টাকার একখানা নোট বের করে দিনু ভট্টাচার্যের দিকে এগিয়ে তিনি বললেন, এটা রাখুন, আপনার ছেলের জন্য মিষ্টি কিনে দেবেন। না না, এই আবার কেন? রাখুন, আপনার ছেলের জন্য। দিনু ভট্টাচার্য খুব আগ্রহের সঙ্গে টাকাটা পকেটে গুঁজল। প্রশান্ত দত্ত হাসলেন, তারপর বললেন, আমি চামার মানুষ, ভদ্রতা সভ্যতা ঠিক জানি না। ভাবছিলাম আমার টাকা নিলে যদি আপনার জাত যায়। প্রশান্ত দত্তর মাথায় আর একটা আইডিয়া এলো। এর বউকে যদি কেউ কেড়ে নিয়ে যায়, 2-4 দিন ভোগ করার পর আবার ফেরত পাঠিয়ে দেয়, তাহলে কি বউকে আবার গ্রহণ করবে, নাকি তখনও জাত ধর্ম ধুয়ে খাবে? ওই বইয়ের সাহায্য ছাড়া লোকটা বাঁচতে পারবে? দিনু ভট্টাচার্য চলে যাবার পর প্রশান্ত দত্ত রত্নেশকে ডেকে বললেন, রত্নেশ, এবারই মেয়েটাকে দেখেছিস? রত্নেশ একটু অবাক হলো না। বলল, তখন দেখেছিলাম, নদীতে চান করছিল, ফিগারখানা দারুণ।
হ্যাঁ, সত্যি সচরাচর দেখা যায় না। রত্নেশ ইঙ্গিত বুঝে বলল, কাছাকাছি আর কোনো বাড়িঘর নেই। এরা একা একা থাকে কি করে এখানে? চোর ডাকাতে ভয় নেই? আচ্ছা দেখ, এদের বাড়িতে কি আছে যে চোর ডাকাতে ভয় থাকবে? কেন, মেয়ে ছেলের জন্য কি ডাকাতি হয় না? এরকম মেয়ে ছেলে দেখলে অনেকেই। প্রশান্ত দত্ত চিন্তিত হয়ে বললেন, তা ঠিক। সন্ধ্যের অন্ধকার নামতেই নৌকা চালু হলো। প্রশান্ত দত্ত নৌকায় বসেছেন। রত্নেশ হঠাৎ বলল, আমি একটু আসছি। রত্নেশ ঢুকে গেল বাড়িটার মধ্যে। দিনু ভট্টাচার্যকে সামনে দেখে বিনা বাক্যব্যয়ে তার চোখের উপর একটা ও পেটে একটা ঘুষি বসালো। দিনু ভট্টাচার্য মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। একটা বস্তা নিয়ে রত্নেশ নৌকায় উঠেই ঘরের মধ্যে চলে এলো। মাঝিতে দাবড়ে বলল, শিগগির চালাও। প্রশান্ত দত্ত ধরফর উঠে বসে বললেন, তুই এ কি করেছিস? হ্যাঁ, তোর যখন ইচ্ছে হয়েছে একটু স্বাদ মিটিয়ে নে। না না, আমি তো আনতে বলিনি। দেখ, চক্ষু লজ্জা করে কি হবে? এমন কিছু ব্যাপার নয়। পরে না হয় ফিরিয়ে দিয়ে আসবো, এখন ও গোটা 30 টাকা দিলেই হবে। বাসনা বিস্ফারিত চোখ মেলে তাকিয়ে আছে প্রশান্ত দত্তর দিকে। প্রশান্ত দত্ত বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি আমার সঙ্গে আসবেন কিনা। আপনি কোনো উত্তর দিলেন না তো। বাসনা পাগলের মতন বলল, আমি বিষ খাবো? হ্যাঁ, বিষ আছে সঙ্গে? আমি তো আমার কাছে বিষ রাখি না। আমি আবার জিজ্ঞেস করছি, আপনি আমার সঙ্গে যাবেন? ইচ্ছে হলে আপনার ছেলেকেও সঙ্গে নিতে পারেন। না, দেখুন, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু জোর করে কোনো মেয়েকে ভোগ করা আমার স্বভাব নয়। রত্নেশ, একে ফিরিয়ে দিয়ে আয়। রত্নেশ বলল, আর তোর যদি পছন্দ না হয় তাহলে আমি একটু চাপটি করি। যখন এনেছি, টাকা নয় আমার পকেট থেকেই যাবে। বাসনা প্রশান্তর দিকে তাকিয়ে কেঁদে ফেলে বলল, আপনি আমার এ সর্বনাশ কেন করলেন বলুন? প্রশান্ত দত্ত অত্যন্ত নীরস গম্ভীর হয়ে বললেন, যেরকম ফাঁকা জায়গায় আপনাদের বাড়ি, তাদের যে কোনো দিন বদমাস লোকেরা আপনাকে হরণ করতে পারে। রত্নেশের স্বভাবটাও ডাকাতের মতন। ধরুন আজকে সেই রকম একটা ব্যাপার হয়েছে। আপনার স্বামীর ক্ষমতা নেই আপনাকে রক্ষা করবার। আমি তো এখানে দর্শক মাত্র। আপনি দয়া করুন। দয়ার প্রশ্ন নয়, আপনার প্রতি আমার লোভ হয়েছিল। লোভী মানুষ কি দয়া করতে পারে? আমি ভেবেছিলাম আপনি ভালো লোক। আমারও ধারণা আমি ভালো লোক, কিন্তু ভালো লোকেদের কি কামনা বাসনা থাকতে নেই? আপনাকে যখন আমি টাকাটা দিয়েছিলাম, তখন কিন্তু তার বিনিময়ে আমি কিছুই চাইনি। এই চাওয়াটা আলাদা। প্রশান্ত দত্ত বিমর্ষ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর রত্নেশের দিকে রুক্ষভাবে তাকিয়ে বললেন, দেখ, এটা কিন্তু বিলেলে করবার জায়গা নয়। যা, ওকে শিগগির রেখায়, এই মুহূর্তে। নৌকো থামানো হলো। রত্নেশ মেয়েটিকে খানিকটা এগিয়ে দিয়ে আসতে গেল। প্রশান্ত ঘড়ি দেখে বললেন, 10 মিনিটের মধ্যে ফিরে আসবি। কোনো রকম বাজে কাজ করবি না। রত্নেশ ফিরে আসবার পর প্রশান্ত দত্ত কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, ওর স্বামী ওকে নেবে? কেন নেবে না? না, সাধারণত নেয় না। আরে দুধ, আরে জন্তু জানোয়ারের চামড়া ছুঁড়ে যাদের জাত চায়, তারা কি অপর পুরুষে ভোগ করা বউকে ফেরত নেয়? ভোগ মানে কিছুই তো। আরে সে কথা কে বিশ্বাস করবে? আর দেখ, তোকে ও নিয়ে মাথা ঘামাতে হবে না। প্রশান্ত দত্ত উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে এবার দেখে আসতে হবে ওর কি হলো। রত্নেশ আঁতকে উঠল। বারবার বোঝাতে লাগলো যে এখন ফিরে যাওয়ার মধ্যে ঝুঁকি আছে, মোটেই বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু প্রশান্ত দত্ত গ্রাহ্য করলেন না। নৌকা থেকে নেমে গেলেন। নিঃশব্দে গিয়ে দাঁড়ালেন সেই কুঁড়ে ঘরের পাশে। বেড়ার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখা যায়। কুপির টিমটিমে আলো। তার পাশে দিনু ভট্টাচার্য বউকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। প্রশান্ত দত্ত সরে এলেন সেখান থেকে। একবার নদী ও আকাশের দিকে তাকালেন। আকাশ ভর্তি তারা,
নদীর জলে ছলছল ধ্বনি মাধুর্য, চমৎকার রাত। সেই সৌন্দর্যের দিকে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অপদার্থ। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।